আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে এক্সক্লুসিভ এবং ব্রেকিং কিছু বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমে জানতে পারবেন এবার সাবেক রেলমন্ত্রী সেই সুজনকে 5 দিনের রিমান্ড দিল আদালত। সেই সাথে আরও যে তথ্য জানতে পারবেন খুশির খবর, সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং এই বৈঠকে কি উঠে আসতে পারে তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানতে পারবেন একটি হৃদয় বিদারক ঘটনা, কারণ হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না এবং সেই সাথে মধ্যরাতে তাকে হাসপাতালে নেওয়া হলো। তার বর্তমান অবস্থা কি, তিনি কেমন আছেন, সেসব বিষয় নিয়েও থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরবো, এবার স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও প্রেতাত্মারা এখনও দেশে অবস্থান করছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদীদের দোসর অনেকে সজীব নাশকতারও চেষ্টা করছে, এমন দাবি রিজভির। তারেক রহমানের যে তথ্য, হাসিনা পালিয়ে গেলেও স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও কিন্তু আছে, এই বিষয়টি নিয়ে আরো কি কে উঠে এসেছে তা নিয়ে থাকছে ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক রেলমন্ত্রী কুখ্যাত সেই সুজনকে এবার 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গুলি করে রফিকুল ইসলামের নামের একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 22 সেপ্টেম্বর সকালে কারাগারে আটক আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড নিতে আবেদন করে। আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত 16 সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ব্যাপক দুর্নীতিপরায়ণ ছিলেন এই রেলমন্ত্রী সুজন এবং তার ব্যাপক দুর্নীতির চিত্রও ইতিমধ্যে উঠে আসতে শুরু করেছে। এবার যে বিষয়টা তুলে ধরবো, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন হয়তো, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনূস। এই বৈঠকে কি হতে পারে বাংলাদেশের পরবর্তী গন্তব্য? গত 3 দশকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠকের নজির নেই। কেউ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপ এভাবে করতে পারেনি, কিন্তু এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকের খবর নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র। সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, গত বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনূস এবং বাইডেনের বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে 24 সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনূস কাল অর্থাৎ 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চলার ফাঁকে কোনো দেশের রাজনীতির শীর্ষ নেতারা সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক সাক্ষাৎ প্রায় বিরল। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল নেতা এই ডক্টর ইউনূস। তাকে কারা মূল্যায়ন দিচ্ছে আর কারা দিচ্ছে না। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সব সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় কথা হয়েছে। জো বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গেও বৈঠকের করবেন ডক্টর ইউনূস। এছাড়াও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করবেন। তাহলে বুঝতে পারছেন এই সফর কতটা গুরুত্বপূর্ণ এবং মারাত্মক, যেখানে বাংলাদেশে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা করা হচ্ছে এবং এই বিষয়গুলো কিন্তু এই ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করবে এবং তিনি যে ব্যর্থ সেটাই প্রমাণ করতে নানা মহল চেষ্টা করছে, কিন্তু সেটা কোনোভাবেই সফল হতে দেবে না বাংলাদেশের সাধারণ জনগণ। ডক্টর ইউনূস এই সফরে অবশ্যই ভালো কিছু তথ্য বা ভালো কিছু বিষয় বাংলাদেশের জন্য নিয়ে আসবে। শেখ হাসিনা যেভাবে দুর্নীতি করে দেশকে একদম শেষ পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে উত্তরণের মাধ্যম এই ডক্টর ইউনূস তিনি অবশ্যই অর্থনৈতিক খাতে ব্যাপক উন্নয়ন করবেন বলেও আশাবাদী ব্যক্ত করছে সাধারণ জনগণ। বাইডেনের সাথে আরো কি বিষয়ে চুক্তি হবে বা কি কথা হতে পারে সে বিষয়টি নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা যে প্রত্যাবর্তন, এই বিষয়টি কিন্তু অবশ্যই তিনি বলতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেখানে উঠে আসবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো। এদিকে এবার একটি হৃদয় বিদারক ঘটনা তুলে ধরতে যাচ্ছি। হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন মাহমুদুর রহমান মান্না। মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট CCU-তে রাখা হয়েছে। শনিবার গভীর রাতে তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর শোয়েব মোহাম্মদ জানিয়েছেন, মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং 72 ঘন্টা পর
না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তিনি। মাহমুদুর রহমান মান্নার সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব। এর আগে 2015 সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেফতার দেখানো হয়। সে সময় তিনি মিথ্যা মামলায় 2 বছর কারাভোগ করেছিলেন। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সে সময় তার হার্ট একাধিক ব্লক ধরা পড়ে, কিন্তু হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করে। কারামুক্ত হবার পরেও তার পাসপোর্ট আটকে রাখা হয়। এদিকে গত 2রা সেপ্টেম্বর নাগরিক ঐক্য নির্বাচন কমিশন নিবন্ধন পেয়েছে, যার প্রতীক কেটলি প্রতীকে তিনি এবার নির্বাচন করতে পারেন, কিন্তু তার প্রতীকটা কিন্তু এটাই। এদিকে সেই সাথে মধ্যরাকে বুকে ব্যথার ঘটনায় তিনি কিন্তু এখনো সংখ্যা ননভুক্ত বলেছে তার চিকিৎসক। মাহমুদুর রহমান মান্না সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছে। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশে অবস্থান করছে বলে দাবি করেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে তা অবিস্মরণীয়। 2024-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা তিনি বলেন, শহীদদের যে আত্মত্যাগ তা আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো দেশে অবস্থান করছে, তাদেরকে চিহ্নিত করে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। 21 সেপ্টেম্বর বিকালে এনায়েতপুর, বেলকুচি ও চৌহলি উপজেলা বিএনপির উদ্যোগে এনায়েতপুর হাই স্কুল মাঠে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন নিহতদের স্মরণে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। তারেক রহমান বলেন, 24-এর গণবিপ্লব ছিল ভোটের অধিকার ফিরিয়ে আনার যুদ্ধ। আমরা দেশকে আজ স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, আমাদের লক্ষ্য অল্প অর্জন করতে পেরেছি। আমাদের আরো অনেক পথ বাকি আছে। এই পথে সঠিকভাবে পাড়ি দিতে হবে। এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, যখন দেশের জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি ব্যবস্থা থাকবে, তখন যারাই সরকার পরিচালনা করবে তারা জনগণের কথা চিন্তা করবে। কারণ একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে আমাদের এত তিতিক্ষা ও আন্দোলন করতে হয়েছে। বিএনপির এই নেতা আরো বলেন, দেশের রাজনীতি, আইন ও বিচার ব্যবস্থাসমূহ সামগ্রিকভাবে মানুষের কাছে আমরা 21 দফা দাবি উপস্থাপন করেছি। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে। বিএনপি বিশ্বাস করে, দেশের মানুষের ভাগ্য ও পরিবর্তন করতে চাইলে সকল সংস্কার প্রস্তাবের সাথে মানুষের রাজনৈতিক অধিকার অর্জনের পাশাপাশি অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠাও করতে হবে, এমনটাও তিনি বলেন সেখানে। এবং সেই সাথে আরো যে বিষয়টা উঠে আসে, রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দোষক অনেক সচিব নাশকতার চেষ্টাও করেছেন, এমন দাবি রিজভীর। ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের দোষর অনেক সচিব এখনো ভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতার চেষ্টা করছে, এমনটা বলেন তিনি আরো যে বিষয়গুলো তোলেন, অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করছেন, তারা এখনো আছেন, তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন, বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয়ে এই বিএনপি নেতা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে আপনারা সংসদ বিলুপ্ত করেছেন, উপজেলা পৌরসভা বিলুপ্তও করেছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখনো বাহাল আছেন কেন? এরাই তো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গ, তাদের দিয়েই গণতন্ত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে। এই সকল বিষয় তুলে ধরে তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা অনেকে এবার নাশকতার চেষ্টা করছে।